নমস্কার বন্ধুরা, আমার নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি এই চ্যানেলটিকে কোনো বুক রিভিউয়ের চ্যানেল বলতে রাজি নই, বরং এটা বলবো এটা একটি পাঠ প্রতিক্রিয়ার চ্যানেল। আমি এখানে আমার পড়া বিভিন্ন উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা, এমনকি গান, যেগুলো আমার সদ্য পড়া হয়েছে অথবা যেগুলো আমার খুবই ভালো লেগেছে, এমনকি যেটা আমার পছন্দ হয়নি, সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, একদম 100% অনেস্ট ওপিনিয়ন, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার প্রথম ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বইটির কথাই প্রথম বলবো, যে বইটি আমার সব থেকে প্রাণের, সব থেকে কাছের একটি বই, যে বইটি আমাকে সব থেকে বেশি ভাবিয়েছে, এবং বলা যেতে পারে যে এই বইটি আমাকে মানুষ হিসাবে অনেক পরিবর্তন এনে দিয়েছে। এই বইটিকে আমার একটি নির্জন দ্বীপের বই বলা যেতে পারে। নির্জন দ্বীপের বই মানে, যদি আমাকে এমন কোনো অপশন দেওয়া হয় যে তোমাকে সারা জীবন একটা নির্জন দ্বীপে নির্বাসন দেওয়া হবে, শুধু একটি মাত্র বই তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে, তাহলে আমি এই বইটি নির্দ্বিধায় তুলে নেব এবং বারবার পড়ব। তার কারণ এই বইটি আমি বহুবার পড়েছি এবং কোনো বার আমার একঘেয়ে তো ফিল হয়নি, বরং এই বইটি আমাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভাবিয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই বইটিও বিভিন্ন রকমভাবে আলাদা আলাদা করে মানুষকে ভাবায়। তো আসুন আমরা আলোচনা দীর্ঘায়িত না করে এই বইটি নিয়ে একটু আলোচনা করি। এই বইটির বিষয়বস্তু, বইটি কেন আমার এত প্রিয়, সেটা নিয়ে আমরা আলোচনা করি। বইটি হলো সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক। যারা দেখছেন তারা হয়তো এই বইটি সম্বন্ধে সবাই জানেন এবং খুব সম্ভবত আপনারা সবাই পড়েও থাকবেন, তার কারণ এটি বিভূতিভূষণের লেখা খুবই একটি প্রচলিত একটি বই। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে কাঁচরাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ও মাতা মৃণালিনী দেবী। খুব সম্ভবত বিভূতিভূষণ তার প্রকৃতি প্রেম, যে কারণে তিনি এত বিখ্যাত, যার লেখায় আমরা প্রকৃতি সম্বন্ধে খুবই বিস্তারিত বিবরণ পাই, তার এই প্রকৃতি প্রেম খুব সম্ভবত তার বাবার কাছ থেকেই তিনি পেয়েছিলেন। মহানন্দ বন্দ্যোপাধ্যায় নিজে একটু ভবঘুরে খামখেয়ালি টাইপের ছিলেন, কিন্তু খুবই পণ্ডিত মানুষ ছিলেন, অনেকটাই বিভূতিভূষণের মতোই। বিভূতিভূষণ জীবনে অনেক রকমের কাজ করেছেন। তিনি শিক্ষকতার কাজ করেছেন, তিনি জমিদারি দেখাশোনার কাজ করেছেন, জীবনের একটা বড় অংশ তিনি ভবঘুরে জীবন কাটিয়েছেন। তার এই জীবনের বিভিন্ন অদ্ভুত সব অভিজ্ঞতা তার বিভিন্ন গল্প, উপন্যাসে লিখে গেছেন। 1924 সালে পাথুরিয়া ঘাটার অক্ষয় ঘোষ বিভূতিভূষণকে জমিদারি দেখাশোনার কাজে ভাগলপুরে পাঠান। সেই ভাগলপুর আজকের ভাগলপুরের মধ্যে অনেক তফাৎ আছে। সেই সময় বিহার প্রদেশের বিভিন্ন অঞ্চল ঘন বন পাহাড় এ ঢাকা ছিল। বিভূতিভূষণ যে জমিদারি দেখার জন্য ভাগলপুর গিয়েছিলেন, সেই জমিদারি ছিল ঠিক সেরকমই ঘন বন জঙ্গলে পূর্ণ একটি জায়গা। সেই জায়গা পরিচালনার সময়তে তিনি ধীরে ধীরে সেখানকার প্রকৃতি, বনবাসী মানুষজন, তাদের সম্বন্ধে আকৃষ্ট হন এবং সেগুলো তিনি তার দিনলিপি বা ডায়েরিতে লিখতে শুরু করেন।
1937 থেকে 1939, খুব সম্ভবত এই সময়টুকুতে আরণ্যক উপন্যাসটি উনি লেখেন। এই বইটি কিন্তু কোনো শুষ্ক ডায়েরি বা দিনলিপি নয়। আসুন এই বইটির পেছনে কি লেখা আছে আমরা একটু পড়ি, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে বইটি কেমন। লেখা আছে, মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত পক্ষ জম্বু ফলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভারাক্রান্ত হয়ে ওঠে। আরণ্যক সেই কল্পনা লোকের বিবরণ। ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়েরি নহে, উপন্যাস। অভিধানে লেখে, উপন্যাস মানে বানানো গল্প। অভিধানকার পণ্ডিতদের কথা আমরা মানিয়া লইতে বাধ্য, তবে আরণ্যকের পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয়। কুশি নদীর অপর পারে এরূপ দিগন্ত বিস্তৃত অরণ্যর প্রান্তর পূর্বে ছিল, এখনো আছে। দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তো বিখ্যাত। অর্থাৎ এই বইটি পুরোপুরি ডায়েরির মতো শুকনো শুষ্ক কোনো বিবরণ নয়, আবার সম্পূর্ণ কাল্পনিক কোনো ঘটনা দিয়ে তৈরি তাও নয়। এই বইটির বিশেষত্ব হচ্ছে, এই বইটি কোনো সেই অর্থে কোনো জমজমাট প্লট নেই এখানে। এই বইটিতে কোনো নির্দিষ্ট ঘটনাও নেই। এই কারণে বইটি সবার হয়তো ভালো লাগবে না। তার কারণ হচ্ছে, আমরা যে অর্থে গল্প উপন্যাস পড়ে অভ্যস্ত বা শুনে অভ্যস্ত, আরণ্যক ঠিক সেরকম ধরনের কোনো উপন্যাস নয়। তার কারণ এখানে কোনো নির্দিষ্ট গল্প নেই এবং কোনো কেন্দ্রীয় চরিত্রও নেই। যদি বলা হয় যে আরণ্যকের নায়ক বা নায়িকা কে, তাহলে তার উত্তর একটাই হয়, আরণ্যকের নায়ক বা নায়িকা বলতে গেলে যা বোঝে না, সেটা হচ্ছে প্রকৃতি। ভাগলপুর, লবটুলিয়া বৈহার, আজমাবাদ, ফুলকিয়া বৈহার, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বিস্তৃত অঞ্চল, মহালিখা রূপের পাহাড় ও অরণ্য এই গ্রন্থের প্রাকৃতিক পটভূমি রচনা করেন। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই বইয়ে যে বিভিন্ন জায়গার কথা বলা আছে, যেমন মোহনপুরা রিজার্ভ ফরেস্ট কি মহালিখা রূপের পাহাড়, এগুলো কি সত্যি আছে বা ছিল, এখানে একটা বিতর্ক আছে। পণ্ডিতরা বলে থাকেন এই মোহনপুরা রিজার্ভ ফরেস্ট, এই এরিয়াটা, এটা কিন্তু এই নাম, এই অঞ্চলটা কিন্তু বিভূতিভূষণ নিজে কল্পনা করেছেন। মানে মোহনপুরা রিজার্ভ ফরেস্ট পাওয়া যায় না খুঁজে। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একসময় আরণ্যকের এই সকল অঞ্চলগুলো নিজের চোখে দেখবেন বলে ঘুরে বেরিয়েছিলেন। অনেক কিছু জায়গায় তিনি কিন্তু খুঁজে পাননি। কাজেই এই বইটি পড়তে গিয়ে আমরা যে সমস্ত প্রাকৃতিক অঞ্চলের কথা ভাবি, তা কিছুটা কল্পনা, কিছুটা সত্যি। এই বইটির যে সকল চরিত্র আছে, তাদের বিশেষত্ব হচ্ছে, এরা সবাই কিন্তু খুবই সহজ সরল বনবাসী মানুষজন। তাদের মধ্যে কোনো চরিত্রের জটিলতা বা চরিত্রের মার প্যাঁচ, আমি যেটাকে কমপ্লিকেশন বলে থাকি আমরা, চরিত্রের মধ্যে বিভিন্ন শেডস, এগুলো কিন্তু এই চরিত্রগুলোতে দেখতে পাওয়া যায় না। বরং আমরা যদি উপন্যাসটির প্রধান চরিত্র মানে প্রকৃতি কথা ভাবি, তো প্রকৃতির বিভিন্ন রূপের কথা যেন তাদের চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। আসুন আমরা সেই চরিত্রগুলোর কথা একটু আগে জানি। আরণ্যক উপন্যাসের কথক বা যাকে গল্প কথক বলতে পারি, তিনি হচ্ছেন সত্যচরণ, যিনি বিভূতিভূষণের অল্টার ইগো বলা যেতে পারে। গোটা উপন্যাসটি কিন্তু উত্তম পুরুষে লেখা এবং সত্যচরণ নিজের অভিজ্ঞতার কথা এখানে লিখে গেছে।
সত্যচরণ একটি আধুনিক শহরে বসবাস করা, থিয়েটার, বায়োস্কোপ ইত্যাদিতে লালিত একজন যুবক, যে এই সকল জিনিস ছাড়া থাকার কথা ভাবতেই পারে না কোনোদিন। কিন্তু তার সমস্যা হচ্ছে সে বেকার, তার টাকা পয়সার খুব অভাব, যে মেসে থাকে সেখানে তার অনেক টাকা বাকি পড়ে গেছে, তাকে একটা কোনোভাবে কাজ জোগাড় করতেই হবে। এমত অবস্থায় তার এক পুরনো বন্ধু তাকে জমিদারি দেখাশোনার ভার দেয়। প্রথমে সে জানতো না যে সে কেমন জায়গায় গিয়ে পড়বে, কিন্তু তার তখন প্রচন্ড অভাব ছিল, সে শেষমেশ কাজটা নিয়ে নেয়। কিন্তু এই অঞ্চলে সে যখন প্রথম প্রবেশ করে, সে এই অঞ্চলের বন প্রকৃতি, এই ফাঁকা ধুধু বিস্তৃত প্রান্তর, ভয়াল জঙ্গল, বিভিন্ন ভয়ানক জীবজন্তু, ডাকাত সংকুল, এই এলাকার সাথে প্রথমে সে খাপ খাইয়ে নিতে পারে না। তার ধারণা ছিল যে আমি খুব শিগগিরই হয়তো ফিরে যাব এখান থেকে। প্রথম সেই কাছারি বাড়িতে সে যখন পৌঁছায়, তখন তার এক পুরনো বৃদ্ধ মুহুরী তাকে বলেন যে আমি 2-1 দিনের জন্য পূর্ণিয়া বা কোথাও গেলে থাকতে পারি না এই বন অঞ্চল ছেড়ে, আমাকে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হয়। শুনে সত্যচরণ হেসেছিল যে এটা কখনো সম্ভব? এই প্রান্তর, এই জায়গাতে কি এমন আছে যে তাকে এই অঞ্চল ছেড়ে সে থাকতে পারবে না? ক্রমে ক্রমে এই সত্যচরণই কিন্তু সেই বৃদ্ধ মুহুরীর মতোই ধীরে ধীরে এই বন পাহাড় এর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সত্যচরণকে সেই অর্থে কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার বলা যেতে পারে না, তার কারণ সে নিজে কোনো কার্য সম্পন্ন করছে না, সে শুধু দেখে যাচ্ছে সেখানকার বনবাসী মানুষজন, প্রকৃতি, সে প্রকৃতির সুন্দর কোমল রূপ, ভয়াল রূপ, এই সমস্ত সে দেখে যাচ্ছে এবং সেগুলো যেন এখানে লিপিবদ্ধ করা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বললাম আপনাদের আগে, যে এই উপন্যাসে কোনো নির্দিষ্ট গল্প নেই, শুধু তার অভিজ্ঞতার কথা লেখা আছে। সে যত বছর সেখানে কাটিয়েছে, সেই বছরগুলোতে সে যাদের সাথে মেলামেশা করেছে, তাদের সাথে মেলামেশার অভিজ্ঞতা এখানে লেখা হয়েছে। সত্যচরণ ছাড়াও এখানে যে আরো অন্যান্য চরিত্র আছে, তাদের বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু সবাই খুব সাধারণ গরিব মানুষ বেশিরভাগই, কিন্তু তারা কোনো তুচ্ছ মানুষ নয় যে তাদেরকে তাদের দেওয়ার কিছু নেই বা তাদের করার কিছু নেই। এদের বিশেষত্বই হলো এরা গরিব হতে পারে, কিন্তু তারা অদ্ভুত অদ্ভুত সব ফিলোসফি নিয়ে বেঁচে আছে, যেটা আমার খুব পার্সোনালি খুব ভালো লাগে, যে এই চরিত্রগুলো গরিব হতে পারে কিন্তু এই বইটাতে কোথাও সেই গরিবই ব্যাপারটাকে কিন্তু দেখানোর জন্য বইটি লেখা হয়নি, বরং তাদের জীবনের যে দর্শনগুলো, প্রত্যেক বিভিন্ন মানুষ তাদের বিভিন্ন দর্শনগুলোর কথাই কিন্তু এখানে বলা আছে। আমি আপনাদের বেশ কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টারের কথা আমি বলবো। প্রথমেই চলে আসি রাজু পাড়ে। রাজু পাড়ে খুব অদ্ভুত একটি চরিত্র। সে অতি দরিদ্র, অতি নিরীহ, ধর্মপ্রাণ একটি মানুষ। পূজা অর্চনা, শাস্ত্রপাঠ এইসব নিয়েই কিন্তু তার দিন কেটে যায়। সে দরিদ্র, তার খাবারের অভাব, তাই সত্যচরণ তাকে কিছু জমির ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু রাজু পাড়ে একজন দার্শনিক। সে বলে, হুজুর, জীবনে তো সময় বড়ই কম, এখানে কত কাল ধরে পাখি ডাকছে, ফুল ফুটছে, এখানে নাকি দেবতারা এসে পা দেন, হাতে দা কুড়ুল নিলে দেবতারা নাকি সেই দা কুড়ুল
ছিনিয়ে নেন হাত থেকে। এখানে বসে থাকলে আর বিষয় সম্পত্তির কথা মনে পড়ে না। তো এরকম একজন অদ্ভুত মানুষ, সে চাষবাস করবেই বা কি করে? সে নিজের অভাবই বা মেটাবে কি করে? রাজু পারে শুধুমাত্র একজন দরিদ্র ব্রাহ্মণ নয়, সে কবিরাজও বটে। সে বিভিন্ন কবিরাজি করেও তার দিন কেটে যায়। আর রয়েছে ধাওতাল সাহু। ধাওতাল সাহু মতো অদ্ভুত চরিত্র আমি খুব কম কোনো উপন্যাসে পড়েছি। আমরা সুদখোর মহাজন বলতে যা বুঝি, যে অর্থ পিশাচ, লোভী নিষ্ঠুর একজন মানুষ, যে তার খাতকদের, যারা তার কাছ থেকে ধার নেয়, চড়া সুদে তার কাছ থেকে অর্থ আদায় করে থাকে। তো ধাওতাল সাহু একজন কিন্তু খুবই বড় লোক একজন। সত্যি কথা বলতে আরণ্যকের অন্যান্য চরিত্র থেকে তিনি একটা স্বতন্ত্রতার দাবি রাখেন। তার কারণ আরণ্যকের বেশিরভাগ চরিত্রই অতি হতদরিদ্র, সেখানে ধাওতাল সাহু কিন্তু একটি খুবই বড় লোক একজন মানুষ। কিন্তু বিভূতিভূষণের কোনো উপন্যাসে সেই অর্থে প্রচন্ড নিষ্ঠুর একজন ভিলেন বলতে যা বুঝি আমরা সেরকম কিন্তু দেখতে পাই না। ধাওতাল সাহু কিন্তু তাই খুবই বড় লোক হওয়ার পরেও সেটা অদ্ভুত মন নিয়ে পৃথিবীতে এসছে। সে সুদখোর মহাজন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সে যাকেই তার টাকা ধার দেয় তার কাছ থেকে সে অর্থ উদ্ধার করতেই পারে না, তাকে সবাই ফাঁকি দিয়ে চলে যায়। তো ধাওতাল সাহু অদ্ভুত একটা ফিলোসফি নিয়ে বেঁচে আছে। সত্যচরণকে একটা সময় বলেছিল যে কি করব বলুন হুজুর, ব্যবসায় তো লাভ ক্ষতি রয়েছে, তো এইভাবেই মেনে নিয়েছি। সবাই তো আর খারাপ নয়, সবাই ফাঁকি দেয় না, এখনো আকাশের দিন দুনিয়ার মালিক রয়েছেন, তিনি দেখছেন। তো এরকম অদ্ভুত একজন মহাজন চরিত্র আর কোনো কোথাও আছে বলে তো আমার মনে হয় না। সেদিক থেকে ধাওতাল সাহু একজন অনন্য সাধারণ একটি চরিত্র। সে একবার সত্যচরণকে কিছু টাকা ধার দিয়েছিল, কিন্তু সেই টাকা ধার দেওয়ার পর সে সত্যচরণের কাছারি বাড়ির ত্রিসীমানাতেও আসেনি। পাছে সত্যচরণ মনে করে যে হয়তো টাকা তাগাদার জন্য সে এসেছে, তো সেটা খুব অসম্মানের ব্যাপার হবে, সেই জন্য সে দূর থেকে এড়িয়ে চলত সত্যচরণকে। অদ্ভুত লাজুক নিরীহ মহাজন বড় একটা দেখা যায় না। আরো একজন অদ্ভুত ক্যারেক্টারের নাম বলি, তিনি হচ্ছেন মটুকনাথ পাড়ে। মটুকনাথ পাড়ে একজন ব্রাহ্মণ শিক্ষক। সে তার টোল আছে, সেখানে সে ছাত্র পড়াতো, কিন্তু বিভিন্ন কারণের ফলে তার টোল উঠে যাওয়ার পর সে জীবিকার সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে সে সত্যচরণের কাছারিতে এসে পড়ে এবং বলে তাকে কিছু অর্থ বা কিছু কাজ দিয়ে তাকে সাহায্য করতে। কিন্তু সত্যচরণ তাকে কিছু জমি চাষ করতে দিলেও সে বলে সে তো ব্রাহ্মণ, সে শিক্ষক, সে শিক্ষকতা ছাড়া অন্য কোনো কাজই জানে না। ফলস্বরূপ সত্যচরণ সমস্যায় পড়ল। কিন্তু মটুকনাথ তাকে একটি পাঠশালা বানিয়ে দিতে বলে, একটি টোল। এবার এই বন জঙ্গলের মধ্যে, যেখানে কোনো শিক্ষিত মানুষজন থাকে না, শিক্ষিত ছেলেমেয়েরা থাকে না, সেখানে কে তার পাঠশালায় পড়তে আসবে? তো এই অদ্ভুত অসম্ভব ব্যাপারটিও মটুকনাথের মাথায় কিন্তু ঢোকানো গেল না। সে শিক্ষকতাই করবে, সে ওই কাজটি কেবলমাত্র ভালোভাবে করতে পারে। শেষ পর্যন্ত সে নিজে একটি ছোট্ট টোল খুলে মহা উৎসাহে সে ছাত্র পড়ানো শুরু করতে লাগলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেই টোলে কোনো ছাত্র নেই, অথচ তার উৎসাহের কোনো অভাব নেই। একটি দুটি করে ছাত্র আসে,
সামান্য কিছু খাবার দাবার পাওয়ার আশায় আবার ভেঙে পড়ে। তো এইভাবেই সে চালিয়ে যেতে লাগলো। একসময় দেখা গেল সত্যি সত্যি বটুকনাথ কিন্তু টোলটি যথেষ্ট চালু একটি টোল বানিয়ে ফেলল, সেখানে যথেষ্ট ছাত্রছাত্রী রয়ে গেল এসে। তো এই বিভিন্ন চরিত্র যারা যারা রয়েছে এই বইটিতে, তারা সকলেই কিন্তু কম বেশি বাস্তব বুদ্ধির তাদের খানিকটা হলেও অভাব আছে। মানে লেখক নিজে যেরকম একটু ভবঘুরে টাইপের মানুষ ছিলেন, তার এই চরিত্রগুলোর মধ্যেও কিন্তু সেরকম ধরনের কিছু প্রভাব আছে। মানে তাদের বিষয় বুদ্ধির যেন সামান্য একটু অভাব আছে। তারা যেন প্রকৃতির সাধারণ নিয়মকে, মানে আমাদের সমাজের যা সাধারণ নিয়ম যেগুলো সবার ফলো করা উচিত, যেগুলো সবাই করে চলেছে, তারা যেন সেটাকে সেখান থেকে তারা বেরিয়ে আসতে চায়। তো আরণ্যকে এই সমস্ত চরিত্র যারা তথাকথিত তুচ্ছ চরিত্র, তারা কিন্তু এই দিক থেকে অসাধারণত্বের একটা দাবি রাখে। পৃথিবীতে আর খুব কমই আছে এরকম চরিত্র। সেটি হলো যুগল প্রসাদ। যুগল প্রসাদ ঠিক আর পাঁচটা ভবঘুরে চরিত্রের মতোই একটি চরিত্র, কিন্তু তার বিশেষত্ব হচ্ছে তার ধ্যান জ্ঞান সমস্ত কিছু হচ্ছে প্রকৃতি, গাছপালা। সে গাছপালা খুব ভালোবাসে, কিন্তু আমরা যে অর্থে গাছপালা ভালোবাসা বুঝি, সে কিন্তু সেখান থেকে অনেক দূরে। সে অনেক অনেক উঁচু এক স্তরের মানুষ, খুবই উঁচু মানের একজন দার্শনিক। তার শখ হলো এই পৃথিবীটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলবে। মানে আমরা যেরকম আমাদের বাড়ির পাশের বাগানটাকে সুন্দরভাবে বিভিন্ন ফুল ফল এর গাছ এনে সাজায়, যুগল প্রসাদ তার আশেপাশের অরণ্য প্রকৃতি, যেখানে তার নিজস্ব কোনো জমি নেই, কিন্তু তার সমস্ত প্রকৃতিটাই, তার আশেপাশের সমস্ত বন পাহাড় নিয়ে তার নিজস্ব একটা বাগান। সে কি করে, দূর দেশের কোনো সাহেবের কাছ থেকে একটা হয়তো চারা, একটা সুন্দর ফুলের চারা, যেখানে যেটা এই আশেপাশে দেখা যায় না, সেটা এখানে এসে সে লাগিয়ে দিল। সরস্বতী কুণ্ডী বলে একটি ছোট্ট পুকুর আছে, সে তার চতুর্দিকে বিভিন্ন ধরনের ফুলের গাছ এনে সে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। সত্যচরণের মায়া হয়, তার কারণ সত্যচরণ এসেছে একজন জমিদারির হয়ে কাজ করতে, যার কাজই হলো বন জঙ্গল সাফ করে সেখানে বসতি স্থাপন করা। সত্যচরণ প্রকৃতি ভালোবাসে, কিন্তু তার হাতেই এই বন জঙ্গল একটা একটা সময় বধ হবে। এই বন জঙ্গল তার হাতেই একটা সময় সাফ হয়ে যাবে। সমস্ত কিছু এত সুন্দর, এত সৌন্দর্য তার হাতেই কিন্তু একটা সময় নষ্ট হয়ে যাবে, সে আক্ষেপ করে। সে যুগল প্রসাদকে বলে যে কি হবে এত সাজিয়ে, কিন্তু যুগল প্রসাদ তো এই আমাদের আশেপাশের সাধারণ মানুষ নন, সে উঁচু স্তরের একজন মানুষ। আরও একটি খুব ইন্টারেস্টিং চরিত্র হচ্ছে, যেটিকে ইন্টারেস্টিং না বলে খুব হৃদয়গ্রাহী, হৃদয় বিদারকও বটে, এমন একটি চরিত্র হচ্ছে মুসাম্মদ কুন্তা, একটি বাইজি বাড়ির কন্যা। তার সাথে রাজপুত দেবী সিংহের বিয়ে হয়েছিল। তার সেই সময় অবস্থা খুব ভালো ছিল, কিন্তু দেবী সিং মারা যায়, তারপর থেকে তাদের অবস্থা খারাপ হতে শুরু করে এবং মুসাম্মদ কুন্তা তার সন্তানদের নিয়ে প্রায় পথে এসে দাঁড়ায়। তারপর সে বিভিন্ন রকমের কুপ্রস্তাব আশেপাশের বিভিন্ন মানুষের কাছ থেকে পেয়েছিল, কিন্তু সে কখনো নিজের সম্ভ্রমকে হারায়নি, নষ্ট করেনি। সে তার নিজের আত্মমর্যাদা বজায় রেখেছিল। সত্যচরণ একদিন দেখে প্রচন্ড শীতের মধ্যে এই মুসাম্মদ কুন্তা বাইরে কাছারি বাড়িতে কুয়ার ধারে দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞেস করে শীতের মধ্যে কি করছে। সে বলে যে হুজুর, মানে সত্যচরণ, খাওয়ার পর যে অংশটুকু ফেলে দেবে সেটুকুই সে নিয়ে যাবে, সেটাই তার বাচ্চাদেরকে খাওয়াবে, নিজেও খাবে। মানে তাদের দারিদ্র ঠিক এতটা পর্যায়ের দারিদ্র, কিন্তু তারপরও সে হাজার রকমের প্রলোভনের পা সে কিন্তু দেয়নি। এই মুসাম্মদ কুন্তা চরিত্রটিকে বিভূতিভূষণ শোনা যায় সেই সময়ে কোনো এক সত্যিকারের কোনো একটি চরিত্র, নারী চরিত্র, তাকে দেখেই তিনি
রচনা করেছিলেন। আর আছে রাজা দবরুপান্না এবং ভানুমতি। ভানুমতি কিন্তু আরণ্যকের একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র, আর রাজা দবরুপান্না হচ্ছেন সেই বন পাহাড়ের আদি বাসিন্দা, এক সাঁওতাল রাজা, যার পূর্বপুরুষ একটা সময় সাঁওতাল বিদ্রোহে অংশগ্রহণ করেছিল, ইংরেজদের বিরুদ্ধে খুব লড়াইও করেছিল। তিনি কিন্তু সেই স্বাধীন মানুষদের মধ্যে একজন, যারা কিন্তু ইংরেজদের, যাদের পূর্বপুরুষ কিন্তু ইংরেজদের বর্ষতা স্বীকার করে নেয়নি। কিন্তু আমরা এই সভ্য জগতের মানুষজন এই ধরনের মানুষদেরকে সাঁওতাল বলে ঘৃণা করি, তাদেরকে হয়তো আমরা গুরুত্ব দিই না। কিন্তু তিনি আর পাঁচজন সাহসী মানুষ, আর পাঁচজন সাহসী রাজা, যাদেরকে আমরা ইতিহাসে পড়ি, তাদের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। ভানুমতি হচ্ছেন সেরকম একজন সাঁওতাল রমণী, যাকে সত্যচরণের সত্যিকারের ভালো লেগেছিল, এবং একটা জায়গায় সত্যচরণ বলেওছে যদি সে এই বনে পাহাড়ের দেশে সত্যিকারের চিরকালের জন্য থেকে যেত, তাহলে সে ভানুমতিকে বিয়েও করত। তো আরণ্যক হচ্ছে এরকম ধরনের বহু ছোট ছোট আপাত দৃষ্টিতে তুচ্ছ চরিত্রগুলো দিয়ে ভরা, এবং আরণ্যক কোনো নির্দিষ্ট যেহেতু একটি গল্প বলে না, শুধু সত্যচরণের বিভিন্ন অভিজ্ঞতার কথাই এখানে তুলে ধরা হয়েছে। আর প্রকৃতপক্ষে যেহেতু এই উপন্যাসের প্রধান চরিত্রই হচ্ছে অরণ্য নিজে, যে অরণ্য কিন্তু এই বাংলাদেশের মতো কোমল সুন্দর স্নিগ্ধ অরণ্য নয়, একটি ভয়াল রূপ আছে এর মধ্যে। প্রচন্ড গ্রীষ্মে এখানে কিন্তু জল পাওয়া যায় না, এখানে কিন্তু প্রচন্ড হিংস্র জীবজন্তু থাকে, ডাকাত সংকুল পরিবেশ। এই অঞ্চলে কিন্তু প্রচন্ড শীত পড়ে, যে শীত আমাদের বাংলাদেশের মানুষজন কিন্তু কল্পনাও করতে পারে না। আবার এখানেই আছে খুব সুন্দর জ্যোৎস্না মাখা সুন্দর একটি রাত্রি। আবার এখানে রয়েছে কুলকুল করে বয়ে যাওয়া সুন্দর ছোট ছোট জলধারা, মোহনপুরা রিজার্ভ ফরেস্টের মতো ঘন সবুজ বনানী। সব মিলিয়ে আরণ্যক একটি আশ্চর্য উপন্যাস। সত্যচরণ স্বাভাবিকভাবেই, সে যেহেতু আমাদের সভ্য জগতের, শহুর জগতের প্রতিনিধি, সে কখনোই এই বন্য প্রকৃতিতে কখনোই সে বিলীন হয়ে যেতে পারে না, আমরা পারি না কখনো সেটা। সে কিন্তু একটা সময় কাছারির কাজ শেষ করে বাড়ি চলে আসে, সে আবার নিজের সভ্য জগতে ফিরে আসে। সে এই গোটা বইটিতে তার সেই সময়কার 15, 16, 17 বছর আগেকার স্মৃতিচারণ করেছে। তো এই বইটি নিয়ে আমি বেশ কিছু কথা আপনাদের বললাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা এই বইটি এখনো পড়েননি তারা অবশ্যই পড়বেন। এটি কিন্তু বাংলা সাহিত্যের একটি অন্যতম সম্পদ। তথাকথিত যেহেতু কোনো প্লট নেই, কোনো ইনসাইটিং ইনসিডেন্ট নেই, কোনো নির্দিষ্ট ঘটনা এখানে নেই, তাই যারা এই প্রত্যাশা নিয়ে বইটি পড়বেন তাদের কিন্তু ভালো নাও লাগতে পারে। কিন্তু যাদের প্রকৃতি খুব ভালো লাগে, যাদের চরিত্র ভালোবাসেন, যারা বই পড়তে গিয়ে, উপন্যাস পড়তে গিয়ে ঘটনার থেকে চরিত্রকে বেশি গুরুত্ব দেন, তাদের কিন্তু এই বইটি খুবই ভালো লাগবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা অবশ্যই বইটি পড়ে দেখবেন। আমি মোটামুটিভাবে এই বইটির বিভিন্ন জায়গা সম্বন্ধে বললাম। যেহেতু এখানে স্পয়লারের ব্যাপার নেই, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট ঘটনা নেই, তাই আশা করি আপনাদের স্পয়লার হয়ে যাবে না যা আমি বললাম আপনাদের তাতে। তো আজকে প্রথম ভিডিওতে আজকে এত দূরই থাক। আমি আবার আসব নতুন একটি গল্প, উপন্যাস অথবা একটি কবিতা নিয়ে তার পাঠ প্রতিক্রিয়া জানাতে। নমস্কার।